বাংলাদেশের খুব একটা ভালো খবর রাজনৈতিক ময়দানে যখন নেই, তখন ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে হারানোর গৌরব অর্জন করেছে। সুখবর বলতে বাংলাদেশের মাটিতে বোধহয় এটুকুই, কিন্তু রাজনৈতিক অঙ্গনে সুখবরের একেবারেই দেখা পাওয়া যাচ্ছে না। রাজনৈতিক অঙ্গনে গতকালকে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা ছাত্র সমন্বয়কদের সঙ্গে মিটিং করেছেন। আজকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করলেন, যেখানে আওয়ামী লীগ 14 দল, জাতীয় পার্টি এই দলগুলো ছিল না। প্রধান উপদেষ্টার পাশে যে একাধিক ছবি গণমাধ্যমে এসেছে, সেখানে প্রধান উপদেষ্টার পাশে জামাতের আমিরকে একাধিক ছবিতে দেখা গেছে। বিএনপির দুজন ছিলেন, সেই দুজনকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে দেখা গেছে। ছবিগুলো অনেকখানি সিগন্যাল দেয় বোধহয়, এই ছবিগুলো কথা বলে মাঝে মাঝে। বোবা ছবির ভাষা বুঝে নিতে হয় শুধু। এই ছবি থেকে কিছু বোঝা যায় কিনা সেটাও একটা বড় বিষয়। অন্যদিকে গতকালকে আমরা দেখেছি শেখ হাসিনা নিউ ইয়র্কে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্স করেছেন এবং সেখানকার একটা অনুষ্ঠানে অতিথি হিসেবে তিনি ভাষণ দিয়েছেন, যেটা একটা বড় ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হয়তো বড় আকারে প্রচার হয়নি, কিন্তু ঘটনাটা বড় ঘটেছিল। সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে, কি হচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্ক নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করে বেরিয়ে কে কি বললেন, উপদেষ্টা আসিফ নজরুল কি বললেন, সব মিলিয়েই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে আজকে। মিটিং শেষে সন্ধ্যার পরে আসিফ নজরুল ব্রিফ করেছেন। সেই ব্রিফ তিনি যখন করলেন, তখন হয়তো সাংবাদিকদের জটলা ছিল অনেক। ভিডিওতে আমরা যেটা দেখলাম যে সাংবাদিকদের জটলা ছিল, তাই তিনি চিৎকার করে করে কথা বলছেন। আসিফ নজরুল যখন কথা বলেন, মাঝে মাঝে তাকে চিৎকার করে করে কথা বলতে শোনা যায়, এবং চিৎকার করে করে ভারতের বিরুদ্ধে যে কথাগুলো তিনি বললেন, সেই কথাগুলো চিৎকারের ঢঙে ভারতের কাছে পৌঁছে গেলে আবার ভারত যদি সেটাকে চিৎকারের ঢঙে নেয়, সেটা আবার কোন পর্যায়ে যায়, কোন রসানলের দিকে যায়, ভারত আবার প্রতিক্রিয়া জানাতে গিয়ে কতটা চিৎকার করে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাজনৈতিক দলের নেতারা কিন্তু খুবই মার্জিত কথা বলেছেন। তারা বেরিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক এবং বাংলাদেশের মধ্যে ঐক্যের কথা বলেছেন। ভারতের প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক রাখা যেমন প্রয়োজন, তেমনি বাংলাদেশের জনগণের ঐক্যের প্রয়োজন। আসিফ নজরুল বললেন যে সব পার্টি মিলিয়ে একটা জনসভা করবেন এবং জনসভা করে ভারতকে এক ধরনের জানান দেয়া হবে যে বাংলাদেশের সবাই এক হয়ে আছে। কিন্তু আজকের মিটিংয়েই তো বাংলাদেশের 40% জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব যারা করে, যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি, সেই আওয়ামী লীগ আজকের মিটিংয়ে নেই। বাংলাদেশের অনেক বড় একটা রাজনৈতিক দল জাতীয় পার্টি আজকের মিটিংয়ে নেই। আওয়ামী লীগের সঙ্গে যে 14 দল ছিল, সেই 14 দল আজকের মিটিংয়ে নেই। তাহলে বাংলাদেশের প্রায় অর্ধেক প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলো নেই, বাকি অর্ধেকের সঙ্গে এক ধরনের মিটিং হলো, এক ধরনের রাজনৈতিক সমঝোতার কথা তারা বলছেন। কিন্তু ঐক্যটা কি এরকম ভাঙনের মতো ঐক্য প্রয়োজন, নাকি দেশের স্বার্থে বিদেশি শক্তির মোকাবেলার জন্য সবার ঐক্য প্রয়োজন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরকম একটা ক্রান্তি লগ্নে নিজেদের মধ্যে বিদ্বেষ ভুলে আমার মনে হয় যে একটা বড় ঐক্যের প্রয়োজন, যেখানে কেউ আমাদেরকে চোখ রাঙানি দিতে পারবে না। যদিও সেটা প্রত্যাশা করে লাভ নেই, কারণ বর্তমান বাস্তবতায় সেটা সম্ভবও নয়। পতিত সরকার, সেই সরকারের সঙ্গে এই সরকার নিশ্চয়ই কোনো ধরনের ডায়লগ, ঐক্যের প্রসঙ্গ তো আর আসবেই না, থাকতেই পারে না। পুনর্বাসনের প্রসঙ্গ বারবার কথা হচ্ছে, সেখানেও নানা রকমের বিরোধিতা হচ্ছে। কিন্তু এক ধরনের ডায়লগ হতে পারতো, এক ধরনের মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাকি দলগুলোকে পুরোপুরি আওয়ামী লীগের সঙ্গে মিলিয়ে না নিয়ে জাতীয় পার্টির সঙ্গে জাতীয় পার্টিকে ডাকা যেত।
জাসদ ওয়ার্কার্স পার্টি সহ যে দলগুলো 14 দলে ছিল সেই দলগুলোকে ডাকা যেত, কিন্তু তারা ডাকেননি, হয়তো মনে করেছেন ডাকা উচিত না তাই ডাকেননি। যে দলগুলোর সঙ্গে মিটিং করলেন সেই দলগুলোর সঙ্গে মিটিংয়ের রেজাল্ট আসিফ নজরুল যেভাবে দিলেন তাতে উত্তেজনা আরও বাড়ার কথা, কিন্তু রাজনৈতিক নেতারা যেভাবে বললেন তাতে এক ধরনের নিজেদের ঐক্যের কথা, এক ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বেরিয়ে আসলো, যেটাই মূলত প্রত্যাশিত। এখানেই রাজনীতিবিদ এবং অরাজনীতিবিদের পার্থক্য, এখানেই একজন ঝানু রাজনীতিবিদ এবং আসিফ নজরুলদের পার্থক্য, এখানেই রাজনৈতিক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার অপরিপক্ক এবং যাদের অভিজ্ঞতা নেই, অনভিজ্ঞ, সেই সরকারের মধ্যে পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। কারণ এইরকম ক্রান্তিলগ্নে খুবই দরকার পরিপক্ক সিদ্ধান্ত না হলে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। সেই আলোচনা চলবেই। আগামীকালকে ধর্মীয় নেতাদের সঙ্গে ডক্টর ইউনূস বসবেন, মিটিং করবেন। এর ফাঁকে গতকালকের কথা যেটা বলছিলাম, গতকালকে শেখ হাসিনা আমেরিকায় তার নেতাদের সঙ্গে একটা মিটিং করেছেন, জুম মিটিং করেছেন, ভিডিও কনফারেন্সে মিটিং করেছেন। প্রথমবারের মতো শেখ হাসিনা ভার্চুয়ালি হলেও শারীরিকভাবে উপস্থিত, নিজেকে শো করে, নিজেকে দেখিয়ে কোনো কনফারেন্সে যোগ দিলেন, সেটা গুরুত্বপূর্ণ একটা বার্তা বহন করে। ভারতে যখন তিনি অবস্থান করছেন, যখন তাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ যেন না করেন সেরকম বার্তা ভারত থেকে দেয়া হয়েছিল, তখন তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলেন এবং ভিডিও কনফারেন্সের সঙ্গে সশরীরেই এক ধরনের অংশগ্রহণ করলেন। এখন ভারত সরকার সেটাকে পজিটিভলি নেবে নাকি নেগেটিভলি নেবে সেটা একটা গুরুত্বপূর্ণ যখন বিষয়, তখন বাংলাদেশের জন্যও এটা একটা চিন্তার বিষয় যে ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড ওপেনলি করতে দিচ্ছে। এখন সেটা কি বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, বাংলাদেশ এবং ভারতের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছে, সেই টানাপোড়েনের প্রেক্ষাপটেই শেখ হাসিনাকে এরকম অনুমোদন দেওয়া হলো যে ওপেন তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বললেন নিউ ইয়র্কের নেতাদের সঙ্গে। সেখানে তিনি বললেন যে সংখ্যালঘু নিপীড়ন এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নানা রকমের অপকর্ম করছে, সে কথা বলার চেষ্টা করলেন। তিনি বললেন আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনূস ছাত্র সমন্বয়কদের একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছে, তারাই মাস্টার মাইন্ড। এমনকি তারেক রহমান, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র এবং বিএনপির যিনি ভারপ্রাপ্ত সভাপতি, সে তারেক রহমান লন্ডন থেকে বলেছে যে যদি মৃত্যু চলতেই থাকে তাহলে সরকার টিকে থাকবে না। অর্থাৎ শেখ হাসিনার সময় যে আন্দোলনটা হলো, বৈষম্য বিরোধী আন্দোলন, সেই সময় নাকি তারেক রহমান বলেছিলেন যে এভাবে যদি ধারাবাহিকভাবে মৃত্যুর ঘটনা ঘটতে থাকে তাহলে সরকার পড়ে যাবে। অর্থাৎ শেখ হাসিনার ভাষ্যে তারেক রহমান এক ধরনের উস্কানি দিয়েছিলেন যে মৃত্যুটা যেন চলতে থাকে, মৃত্যুটা যেন চলে। সেটা সত্য কি মিথ্যা সেটা জানি না, কিন্তু শেখ হাসিনা তিনি বলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন সেই অনলাইন কনফারেন্সে, কেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, কেন আক্রান্ত হচ্ছে মন্দির গির্জা, আজ শিক্ষক পুলিশ সকলকে ধরে ধরে মারা হচ্ছে, তাদের উপর হামলা হচ্ছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিশানা করা হচ্ছে, দেশে গির্জা মন্দিরে হামলা চালানো হয়েছে, কেন বাংলাদেশে সংখ্যালঘুদের এভাবে নিশানা তৈরি করা হচ্ছে। শেখ হাসিনা তার সমর্থকদের উদ্দেশ্যে যেটা বলেছেন সেটা হচ্ছে, নির্বিচারে যখন মানুষকে হত্যা করা হচ্ছিল আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিই, আমার ক্ষমতায় থাকার দরকার নেই, নিরাপত্তা কর্মীরা যদি গুলি চালাতেন গণভবনে অনেকেই মারা যেতেন, আমি সেটা চাইনি। অর্থাৎ তিনি আর মৃত্যু চাননি বলে চলে গেছেন, এমন কথা বলেছেন। কিন্তু এর আগে তাকে এটাও বলতে শোনা গেছে যে তিনি পদত্যাগ করেননি। সেই প্রসঙ্গে অবশ্য তিনি এই মিটিংয়ে কোনো কথা বলেছেন কিনা সেটা আমাদের জানা নেই। এরপরে হাসিনা দাবি করেছেন সশস্ত্র ভিড়কে গণভবনে লেলিয়ে দেওয়া হয়েছিল সেদিন, বাবা শেখ মুজিবুর রহমানের মতো তাকেও হত্যার ছক ছিল, অর্থাৎ শেখ হাসিনাকেও হত্যার ছক ছিল, এমনটা শেখ হাসিনা বললেন এবার ওপেনলি। এরপরে তিনি বলেছেন যে 25-30 মিনিটের মধ্যেই বেরিয়ে যায় আমি, অর্থাৎ সেদিন গণভবন থেকে তিনি 25 থেকে 30 মিনিটের মধ্যেই বের হয়ে চলে গিয়েছিলেন। নিরাপত্তা কর্মীদের বলেছিলাম গুলি না চালাতে, আমি গণহত্যা চাইনি, আমি যদি ক্ষমতা আঁকড়ে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো।
যখন যখন নির্বিচারে মানুষের মৃত্যু হচ্ছে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার চলে যাওয়া উচিত। আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। আমার নিরাপত্তারক্ষীরা তার ঠেকাতে যদি গুলি চালাতেন, তবে গণভবনে বহু মানুষের মৃত্যু হতো, তা আমরা চাইনি। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সহ বিশ্ব সংবাদ মাধ্যমে এই খবরটি গুরুত্ব সহকারে ছাপা হচ্ছে কালকে থেকে। শেখ হাসিনা ওপেনলি যে আলোচনার জন্য এই ভিডিওটা করা, সেটা হচ্ছে যে শেখ হাসিনা ওপেনলি এই যে মিটিং করলেন, জুমে মিটিং করলেন, অর্থাৎ সশরীরে নিজের চেহারা দেখিয়ে মিটিং করলেন। এর আগে আমরা অডিও শুনেছি, এখন ভিডিও যেটা দেখা গেল সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেই পয়েন্টে বাংলাদেশ থেকেও বলা হয়েছিল যে শেখ হাসিনা ভারতে থেকে যেন কোনো রাজনীতি না করেন, বাংলাদেশ থেকে অনুরোধ করা হয়েছিল, কিন্তু ভারত সেই অনুরোধ রাখলো না। ভারত শেখ হাসিনাকে ওপেন রাজনীতি করতে দিচ্ছে। সেটা বাংলাদেশ এবং ভারতের পরিবর্তিত যে সম্পর্কের পরিস্থিতি, বিশেষ করে চিন্ময় প্রভু গ্রেপ্তারের পর থেকে যত ঘটনা ঘটেছে, বাংলাদেশে ভারতের পতাকা পায়ের নিচে ফেলে হাঁটা, বিশ্ববিদ্যালয়ের গেটগুলোতে ভারতে বাংলাদেশের পতাকাও পোড়ানো, ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনের অফিস ভাঙচুর করা, আগরতলায় বাংলাদেশে ভারতীয় দূতাবাস আক্রমণের ঘোষণা দেয়া, এরকম উত্তেজনাকর পরিস্থিতিতে ভারত যখন সীমান্তে সৈন্য মোতায়েন করছে, অতিরিক্ত সৈন্য মোতায়েন করছে, আমরা আমাদের খবরেও বলেছিলাম যে ভারত একটা স্যাটেলাইট বাংলাদেশের দিকে ফিক্সড করে রেখেছে বাংলাদেশের সব কিছু তদারকি করার জন্য। এই উত্তেজনাকর ঘটনা পরিস্থিতি তৈরির প্রেক্ষাপটেই কি শেখ হাসিনাকে ওপেন রাজনীতি করতে দিচ্ছে ভারত? তাতে ভারতের লাভ কি? তাতে শেখ হাসিনার অনেক লাভ, সেটা একটা বড় বিষয় যে শেখ হাসিনা রাজনৈতিকভাবে লাভবান হবেন। শেখ হাসিনা রাজনৈতিকভাবে লাভবান হলে বর্তমান সরকার, ইউনূস সরকারের সেটা অনেক বড় ক্ষতির কারণ হবে। বাংলাদেশের জন্য লাভ হবে নাকি ক্ষতি হবে সেটা জনগণ বিচার করবে, কিন্তু ভারতের লাভটা কোথায় সেটা একটা বড় প্রশ্ন হয়ে সামনে এখানে আসতেই পারে। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ভারত কোন প্রেক্ষাপটে শেখ হাসিনাকে এই ওপেন রাজনীতি করার অনুমতিটা দিল? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।